সাংবাদিকতা, তার সঙ্গে থিয়েটার, চলচ্চিত্র, মানে সবটা নিয়ে যখন একসঙ্গে গল্পগুলো শুনছি আমার মনে হচ্ছে চলুক না চলুক না চলুক না চলুক না, যতটা কম বলতে হয় আর কি। তো সত্যি অনেকগুলো প্রসঙ্গ হৃদয় বললো, এগুলো তো একদমই ফেলে দেওয়ার নয় আমাদের, যেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো, যে একটা মহিলাকে আমি কিভাবে দেখছি সেটা আমার দেখার উপর ডিপেন্ড করবে। তো সেইভাবেই মানে তুমি যেটা বলছো প্রণাজনদা, যে গানের ওপরে শুধুমাত্র মানে আমাদের কাছে এই মিডিয়া কিন্তু কলকাতা বেস নয়, সমস্ত জায়গাতে একই রকম ভাবে ছেয়ে রয়েছে। আমাদের বাড়ির মা বোনেরা যারা ওই কলতলার বাসন মাজতে মাজতে মানে শ্বশুর আর শাশুড়ি আর বৌমার ঝগড়াটা পছন্দ করে, তারা কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় ওই কলতলায় বা পুকুর পাড়ে গেলে ওই আলোচনাটাই করবে। তো সেখানে থিয়েটার একবার থাবা বসানোর চেষ্টা করেছিল কয়েক বছর আগে, কালার্সের, বোধহয় আমি নাম ধরেই বলছি, কালার্সেরই একটা ইয়েতে থিয়েটার দেখানো হবে এরকম একটা শুরু হয়েছিল, কিন্তু সেটা বেশি দিন চলল না। তার কারণ একটাই, যে আমাদের কাছে যে রসদটা রয়েছে, এবং সত্যি বলতে কি যে থিয়েটারটা ওই ওপারে হচ্ছে, এপার থেকে তার যে স্বাদ নেওয়ার যে মজাটা, মানে ভালো রান্না কিছু খাওয়ার পর যদি সঙ্গে সঙ্গে কেউ বলে ফেলে যে আহা কি খেলাম, আমার মনে হয় না যে সেই স্বাদটা বেশিক্ষণ থাকে। সেটা খাবার পর যদি বেশ কিছুদিন পর অন্য কোনো খাবার খেতে গিয়ে তখন ওই খাবারটার কথা মনে পড়ে, যে সেদিনের খাবারটা যেটা খেয়েছিলাম, আহা কি খেয়েছিলাম, আমার মনে হয় সেখানে সার্থকতা, ওই রান্নাটা, ওই খাবারটা। তো থিয়েটারও আমার মনে হয় সেটাই, যে মানুষগুলো থিয়েটারটা দেখে মানে অন্ধকার হয়ে যাওয়ার, মানে আলো আঁধারের মধ্যে তো আমাদের একটা খেলা চলে অভিনেতা এবং দর্শকদের, তো সেই খেলাটা ওখানেই ভালো। আমার মনে হয় না যে ওটাকে টেনে হিচড়ে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে ঢুকিয়ে কিছু মানুষকে দেখানো, কারণ সেখানে কিছু কাট 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 করে দেখানো হচ্ছে, যেমনটা আমাদের ওই এনএসডিতে নাটকের শো পাওয়ার জন্য বা গ্রান্ট পাওয়ার জন্য একটা নাটককে ভিডিও করে নিয়ে পাঠিয়ে দেওয়া হয়। তাতে কি বোঝা যায় আমি জানি না। থিয়েটার তো এমন একটা জায়গা যেখানে আমার সঙ্গে মানে সরাসরি একজন অভিনেতার কানেক্ট করছি আমি, তো সেইটা তো মিসিং, সেই জায়গাটা তো নেই, জ্যান্ত মাধ্যম। আর এই যে গানের ওপরে বা এরকম আরো ভালো ভালো কিছু টিভি শোজ আছে যেগুলো আমাদের চলেনি বা চলবেও না, তার কারণ হচ্ছে ওই সন্ধেবেলায় মানে শাশুড়ি বৌমারা ঘিরে ধরে রয়েছে প্রত্যেকটা চ্যানেলকে, সেখানে থিয়েটার তো মানে দূরে থাক, কেউ থাবা বসাতে পারবে না। এটা গেল একটা প্রসঙ্গ। যদি আমি আর একটা অন্য প্রসঙ্গে আসি, যে আমি খুব এখানে যখন থিয়েটারটা করতে এসেছিলাম কলকাতায়, থিয়েটারের অভিনয়ের সঙ্গে সঙ্গে প্যারালাল আমি গ্রুপগুলোর ভেতরের কিছু খবর জানি। এটা হয়ে গেছে আমার কাছে খুব মানে খারাপ একটা জায়গা। তার কারণটা কি, যে কিভাবে কি গ্রান্ট পাওয়ার জন্য কাকে ফোন করে কি বলা হয়, বা কোথায় কোথায় কিভাবে কি কাজ করলে সেটা পাওয়া যেতে পারে, এবং সর্বোপরি যে যেটা হৃদয় একটু আগে বলছিল, যে একজন কাউকে যদি মানে কালকে যদি আমাকে প্রমোট করা হয়, তাহলে আমাকে নিয়ে কিন্তু ছেঁড়াছেড়ি হবে দলেরগুলোতে, ভাই ওকে নেই, এখন টিকিটটা সেল হবে, হাউসফুল হবে। এটা আমাদের কিছু করার নেই, এটা আমরা তৈরি করে রেখেছি, খাবার আমরা তৈরি করে রেখেছি, আপনাকে বলা হচ্ছে আপনি এখন এটা খাবেন, আপনি ওটা ছেড়ে অন্য কিছু খাবেন না। তো সেইটাই এই ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে দলগুলোর একটা প্রভাব আছে, থিয়েটার দলগুলোর। কিরকম,
দলের কর্তারা যদি মিডিয়াতে গিয়ে কাজ করে সেটা আলাদা বিষয়, দলের ছেলেপুলেরা যদি গিয়ে কাজ করে সেটা কিন্তু আলাদা বিষয়। সেটা কিন্তু একটা মানে ওই অলিখিত একটা খাড়া সবসময় গেটের সামনে এরকম ভাবে ঝুলছে। যে মানুষটি দলের কর্ণধার তিনি যখন মিডিয়াতে কাজ করে তার 6:30 দল শুরু হওয়ার কথা, তিনি যখন আসছেন 8:30টার সময়, তার কোনো ব্যাপার নেই, তিনি এসে বলছেন সরি একটু দেরি হয়ে গেল, চলো রিহার্সাল শুরু করি। একটি ছেলে যার দরকার কাজটা, থিয়েটার তো আমাদেরকে এখনো পর্যন্ত খুব বেশি কিছু দিতে পারেনি, মানে ওই অর্থে নয়, একটা মানুষকে সংসার চালানোর জন্য তো থিয়েটার সেই অর্থটা দিতে পারেনি। যারা গ্রান্ট পেয়েছে তারাও বরং উল্টে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে নিজেরা সেই সমস্ত দলের কর্ণধাররা নিজেরা বাড়ি গাড়ি করে ফেলেছে। নাম না করে বলছি, কোড আর কোড। পরবর্তী ক্ষেত্রে কেউ যদি এটা জানতে চায় বলে দিতে পারি, কিছু যায় আসবে না, কারণ আমি এমনি ছোটকাটা। এবং থিয়েটারের অর্থনীতি নিয়ে গ্রুপ থিয়েটার নামক যে তকমা, সেই তকমার প্রেক্ষিতে বলি, আমার এটা ব্যক্তিগত মতামত, থিয়েটারের অর্থনীতি নিয়ে কখনো ভাবা হয়নি, আমাদের পূর্বসূরীরা ভাবেননি, আর কোনোদিনও ভাবা হবেও না, কেউ ভাববে না। তার কারণ হচ্ছে এটাই যে ধরো যে সাপোজ আমি ABC এরকম ভাবে যদি ধরি যে এ গ্রুপে 10টা ছেলে রয়েছে, তার 8 জনের নামে গ্রান্ট আসছে, এখন বলে বেড়ে গেছে, 6 থেকে এখন 10 হয়েছে, গুরু বোধহয় এখন 10 থেকে 15 হয়েছে। তো সেখানে 6 করে যখন আসছে একটি ছেলের 72,000 টাকা বছরে, সে 72,000 টাকা তাকে ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নিয়ে নেওয়া হচ্ছে। এখন 10 হয়েছে, আমি বলছি যখন একটা 6 ছিল, তো সেটা নিয়ে নেওয়া হলো। তাহলে একটি ছেলে যে থিয়েটারটা করতে আসছে, একটা মফস্বলের ছেলে যে রানাঘাট থেকে প্রত্যেকদিন বা অশোকনগর থেকে বা বনগাঁ থেকে বা বর্ধমান থেকে যেখান থেকে হোক, একটি ছেলে থিয়েটার করতে আসছে, সেই ছেলেটি যখন থিয়েটার করে সে দেখছে যে তার নামে গ্রান্ট অ্যাপ্লাই করা হচ্ছে এবং গ্রান্ট আসছে, সে পাচ্ছে না, তার দলে চলে যাচ্ছে। সেটা যদি প্রোডাকশনের ক্ষেত্রে হয় আলাদা ব্যাপার, একটা ভালো প্রোডাকশন হচ্ছে দলে আলাদা বিষয়, না হচ্ছে না, তাহলে সেই ছেলেটিকেও বঞ্চিত করা হচ্ছে। যে টাকাটা পেতো সেটা দিয়ে যে তার আহামরি কিছু চলে যাবে এমনটা নয়, তার দুদিনের হয়তো ভাত ডালটা তো চলবে। আমরা যারা থিয়েটার করি তাদেরকে প্রথম থেকেই মাথার মধ্যে একটা জিনিস বোঝানো হয়, ভাই আমরা থিয়েটার করি, আমরা দরিদ্র, আমরা দুস্থ। কেন ভাই, কেন? আমি তো দরিদ্র নই, আমি থিয়েটার করি, আমি দরিদ্র নই, বলো এবার কি বলবে? আমি বড় লোকের বাচ্চা, মুখে সোনার চামচ দিয়ে জন্মেছি, তাহলে আমি তোমাদের এই দরিদ্রতা থিয়েটারটা কেন করতে যাব? কেন করবো? যেটা আমার নামে আসছে সেটা আমাকে দেওয়া হবে না কেন? কিন্তু না, আমাদেরকে পূর্বপুরুষ থেকে একটা জিনিস বুঝিয়ে আসা হয়েছে যে আমার থিয়েটারটা কিন্তু ওই খেটে খাওয়া থিয়েটার। কিন্তু মানে যখন দলে কাজ হবে তখন আমি দেখবো যে বাইরের থেকে যার নামটা বেশি, ওই মিডিয়াতে যার নামটা মানে জল জল করছে, তাকে নিয়ে এসে পাট্টা দেওয়া হবে। আমি তার পেছনে দাঁড়িয়ে সে কোন সেট দিয়ে উঠবে, কোন সেট দিয়ে নামবে, সেইটা আমি রেডি করব। সে কোন কস্টিউমটা পরবে, সে কি জল খাবে, কি চা খাবে, সেইটা আমি রেডি করবো। সেটা কেন? তাহলে তো অলিখিতভাবে আমরা থিয়েটারের মানুষজনেরাই এই মিডিয়াটাকে ডেকে নিয়ে আসছি আমাদের নিজেদের ঘরে, যে আমাদের উপর চেপে বসো বাবা। আমরা তো আর যাচ্ছি না, আমরা ডেকে নিয়ে আসছি, এসো, এসে আমার মাথার উপরে চেপে বসো, বসে আমাকে বলো যে ইলেকট্রনিক মিডিয়া থিয়েটারের উপরে চেপে বসলো, বসছে, এরকম ভাবে বসবে যতদিন না আমরা না পাল্টাচ্ছি। এত এত ছেলেপুলে তৈরি হচ্ছে যাদেরকে দিয়ে আমরা যদি কাজ না করাই, যাদের নামে প্রকৃত অর্থে যে টাকাটা আসে সেই টাকাটা যদি তাদেরকে আমরা না দিই, থিয়েটারের ছেলে কমবে, থিয়েটারটা আস্তে আস্তে হবে না এমনটা নয়। যেটা তো বলো যে একটা কালচার, যে কালচারটা চলতে থাকবে, সময়ের সঙ্গে সঙ্গে চলতে থাকবে, কিন্তু যার মান আস্তে 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 কোথাও না কোথাও গিয়ে পড়তে শুরু করবে। কিছু মুষ্টিমেয় দল যারা ওই শুধুমাত্র যেদিন থেকে জন্ম নিয়েছিল এখনো অবধি যারা ওই বাইরের মুখ নিয়ে, বাইরের লোকজন নিয়ে এসে কাজ করিয়ে নাম করেছে, তারাই কাজ করবে, কারণ তার কাছে টাকার অভাব নেই। সে জানে যে কাকে নিয়ে আসলে আমার কখন শোটা হাউসফুল হবে, কিভাবে প্রচার করলে সেটা হাউসফুল হবে, সেটা একটা যেমন ব্যাপার আছে। দ্বিতীয় আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আজকের এই যে একটু আগে আমি বলছিলাম যে একটা ওয়ার্কশপ হয়েছে, সেই ওয়ার্কশপ থেকে একটা ছেলে কেউ বেরিয়ে চলে গেল, গিয়ে সে হয়তো বললো যে সে থিয়েটারের সবটা বুঝে গেছে, সে নিজে একটা দল খুলে ফেলল। ধরুন কালকে আমারই বাচ্চা সে থিয়েটার করবার জন্য
রাজি হলো, আমি তাকে গিয়ে সেই ছেলেটির কাছে গিয়ে বলে দিলাম যে চল ভাই তুই শেখ কিছু এখানে। বিষয়টা দোষটা তো আমাদের মা বাবার, যে আমরাও তো দেখছি না যে আসল গুরুটা কে। গুরু তো ধরতেই হবে, তো সেই গুরুটা কে? গুরু যদি এরকম হয়, তার শিষ্য যখন বেরিয়ে আসবে তার শিষ্যটাও কিন্তু সেরকমই হবে। ইলেকট্রনিক মিডিয়া কিন্তু শুধুমাত্র আমাদের এই থিয়েটারের ক্ষেত্রেও নয়, আমার মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে এখন ওই বইয়ের গন্ধটা না আমরা নিতে ভুলে গেছি। ঠিক কথা। বইয়ের যে গন্ধ, একটা মলাট খুললে যে গন্ধটা পাওয়া যেত, সেই গন্ধটা আমরা এখন সত্যি আর এখন কেউ নিই না। এখন আমাদের কাছে পিডিএফ এসে গেছে। ঠিক ঠিক। আমরা বই পিডিএফ এ পড়ছি, রাত জেগে অন্ধকারে চোখের ক্ষতি হচ্ছে, যাই হচ্ছে আমরা কিন্তু পিডিএফ পড়ে যাচ্ছি, পিডিএফ দেখে যাচ্ছি এবং সেটা নিয়ে আলোচনা করছি, সব কিছু করছি। তাহলে শুধুমাত্র আমাদের মধ্যে নয়, ওভারঅল সবটার মধ্যেই আমাদের কিন্তু এই মিডিয়া কোনো না কোনো রকম ভাবে মাথার মধ্যে বসে রয়েছে, সেটাকে বেরোতে দিচ্ছে না। জানেন আপনারা যে বাংলার সর্বাধিক প্রচারিত সাপ্তাহিকের দায়িত্ব তার হাতে ছিল। আমাদের সিনিয়র আর বন্ধুরাও নাটকের মানুষ, আমি তো নাটকের মানুষ নই, কিন্তু যে প্রশ্নটা বলছেন আসলে সব কিছু না খুব খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। যেটা ভাবছেন খুব বিচ্ছিন্ন, আসলে সেটার ভিতর দিয়ে কোনো কিছুই বিচ্ছিন্ন নয়, একটার পর একটা ঘটনা। ধরুন কালকে যদি আমি সারা রাত খুব স্বেচ্ছাচার বা খুব এমন কিছু ঘটনা ঘটিয়ে আসি, আজ সকালবেলা আমার চোখ মুখ দেখলে অথবা আমার ব্যবহারে অথবা আমার কথার মধ্যে তার রেস থেকে যাবে। সংস্কৃতির ক্ষেত্রে তাই, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, নৃতত্ত্ব, মনস্তত্ত্ব সমস্ত কিছু নিয়েই একটা সমাজ, এমনকি অপরাধ, ক্রাইম, ম্যাজিক সবকিছু সমাজেরই অঙ্গ। তা উনি যে কথা বলছেন এটা তো খুব গুরুত্বপূর্ণ কথা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথমত হচ্ছে বাংলা ভাষা আর গোটা ভারতবর্ষের থিয়েটার, এই দুটোই তো আলাদা বিষয়। কিন্তু আমরা তো বাংলা থিয়েটার নিয়ে আলোচনা করছি বা আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, গ্রুপ থিয়েটার বা থিয়েটারকে সবাই সম্মান করে, তার একটা আলাদা সংস্কৃতি থাকে। বারবার করে বলছি সংস্কৃতি থাকে, এটা কিন্তু অন্য কোনো মাধ্যমে নেই। ফিল্মের ক্ষেত্রে ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ, প্রযোজক হচ্ছে মালিক, হি ইজ দ্য ওনার। বাদ বাকি যারা স্টার আছে, খুব বড় স্টার হলে তার মেকআপ রুম আলাদা, আর যারা সাধারণ অভিনেতা তার মেকআপ রুম আলাদা। কারা খেতে বসবে ডিরেক্টর প্রডিউসারের সঙ্গে, অভিনেতাদের মধ্যেও তার ভাগ থাকে। কোন কোন সিনিয়র টেকনিশিয়ান কোথায় শোবে, এসি ঘর পাবে, আর কারা নন এসি ঘরে থাকবে সারাদিন ঘুরে আসার পর, এগুলো সবকিছুই ইন্ডাস্ট্রি তৈরি করে। কিন্তু ফিল্মের ক্ষেত্রে যা প্রযোজ্য, থিয়েটারের ক্ষেত্রে তা নয়, কারণ থিয়েটারের সংস্কৃতি আলাদা। এই যে যিনি সত্যন্ত সুদর্শন আপনাদের কেএলটির যে নাট্যকর্মী আমাদের চা দিয়ে যাচ্ছেন বারবার, এটা তো তার দেওয়ার কথাই নয়। এর মধ্যেই ভালোবাসা, এর মধ্যেই সংস্কৃতি, এর মধ্যে সবকিছু জড়িয়ে আছে। আসলে অর্থনীতিটা খুব গুরুত্বপূর্ণ, যে কথা বলছিলেন, বেঁচে থাকার জন্য লড়াই। মনে রাখতে হবে আমাদের পূর্বপুরুষরা এই নাটককে নিয়ে লড়াই করে গ্রান্টের ব্যবস্থা করেছিলেন, যাতে সবাই খেতে পায়, যাতে নাটকের দলটা চলে। কমিউনিস্ট পার্টি যেভাবে চলে, এখন তো দেখুন কমিউনিস্ট পার্টি, আমি কোনো পার্টি নিয়ে বলবো না, কিন্তু এখন সব নিষ্ফলা। যেটা কমিউনিস্ট পার্টির আদর্শ ছিল, যে পার্টির যারা কমরেড মানে কামারাদি, যেটা ফরাসি দেশ থেকে চালু হয়েছে, যে একটা কমিউনে থাকবো, কমিউন শব্দটাও ফরাসি, কামারাদি কথাটাও ফরাসি, একটা কমিউনে থাকবো, এক একজন এক একজনের মেধা এবং সমাজে তার গুরুত্ব অনুযায়ী যে টাকাটা পাবে, যেহেতু তুমি ডিক্লাসড হয়েছো, অর্থাৎ তুমি শ্রেণীচ্যুত হয়েছো, সেই টাকাটা তুমি নিয়ে আসবে বুর্জোয়া সমাজ থেকে, কিন্তু কমিউনে আমাদের সবার চলার জন্য আমরা সেই টাকাটা দিয়ে দেব। একটা দারুণ কথা। অর্থাৎ আমি যদি 1 লাখ টাকা স্যালারি পাই, মাইনে পাই, তাহলে আমি সেটা নিয়ে আসবো। আমি যার সঙ্গে কাজ করি, সে রাস্তায় সাফাই কর্মী, সেও আমার কমরেড, আমার পাশের বিছানায় শোয়ে,
যাতে আমি আর ও একই খাবার খেতে পারি প্রতিদিন, সেই জন্য আমরা সমস্ত টাকাটা দিয়ে দেব, কমিউন সবাইকে খাওয়াবো। দারুণ কথা। কিন্তু গ্রুপ থিয়েটারের ক্ষেত্রে সত্যি যে ছেলেটা আসছে এত কষ্ট করে, সে যদি তার সব টাকা দিয়ে দেয়, কিছু লোক বেশি খাবে, কিছু লোক খাবে না। সেই সময় আমাদের পূর্বপুরুষরা তৈরি করে গিয়েছিলেন অসাধারণ একটা ধারণা থেকে। সে ধারণা প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে একই রকম হবে না। যে কথাটা বন্ধুরা বলছিলেন, কালার্সের কথা বলছিলেন, যে এই যে দেখানো, এরকম মাঝে চেষ্টাও করা হয়েছে। নাটকের তো একটা ফর্ম আছে। আমার কেন জানি মনে হয় দূর থেকে দাঁড়িয়ে যে কোনো শিল্প মাধ্যমে আত্মবিশ্বাস যদি কমে যায়, তখনই কিন্তু মানুষ যখন মনে করতে শুরু করে যে হেরে যাচ্ছি, তখনই কিন্তু খেলায় হেরে যায়। ফুটবলে দেখেছি। আমার কোথাও যেন মনে হচ্ছে নাটক, ইলেকট্রনিক্স মিডিয়া, তুমি এলে না এলে তুমি তোমার মতো থাকো, আসতেও পারো নাও আসতে পারো, কিন্তু আমি যখন নাটক করছি, আমি যখন পারফর্ম করছি, ছবিতে সে পারফর্মের আনন্দ তুমি পাবে না। তুমি ত্রিমাত্রিক আমাকে দেখতে পাবে না কোথাও। আমার চুল, আমার কণ্ঠ, আমার চোখ, আমার গোটা শরীর তোমার সামনে পারফর্ম করছে। এই সুযোগ যদি দেখতে হয়, টিকিট কেটে আসতে হবে। এবং এটাই আমার মনে হয় বাজার অর্থনীতিতে নাটকের অভিনবত্ব নিয়ে, নাটকের আত্মবিশ্বাস নিয়ে বাজার ঘোরানো। আমাদের একটা পড়তে গিয়েছিলাম, আচ্ছা মানুষ বিদেশে গেলে আবার নিজে বিদেশের গল্প বলে, দু একবার বলে বুঝিয়ে দেয় আমি বিদেশে গেছি। আমার ওরকম ব্যাপার নেই। ব্যাপারটা, আমি বাংলা মাধ্যম স্কুলে পড়েছি, জানেন তো। আমি বাংলা শিখেছি 3.5 বছরের পর, 4 বছরে। আমার বাংলা শুনে মনে হয় আমার বাংলা কারোর থেকে কম? আমি 4 বছর বয়সে বাংলা শিখেছি, আমার বাংলা কি খারাপ? হ্যাঁ, কিন্তু আমি ক্লাস 1, 2, 3 আমাকে পাশ করিয়ে দিয়েছেন আমার বাবা মা, যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াতে, আর আমি বাংলা জানতাম না, আর বাংলা মাধ্যম স্কুলে পড়েছি, আমাকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু 1, 2, 3 তে পাশ করিনি, আমাকে কিন্তু পাশ করিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি ভাষা বুঝতে পারছিলাম না। আর বাবা মা ছোটবেলাতে ইউনিভার্সিটি ছিলেন, আমি বাংলা জানতাম না, আমাকে নিয়ে এসেছিলেন, বাংলা মাধ্যম স্কুলে পড়িয়েছেন। আমার বাবা বিশ্বাস করতেন বাংলা মাতৃভাষা শিক্ষাটাই হচ্ছে মানুষের শিক্ষা, আমিও সেটা মনে করি। তা আমি এর মধ্যে যাচ্ছি না, কিন্তু আমি যে কথাটা বলছি, আমরা বিদেশে পড়তে গিয়েছিলাম, আমাদের শেষ দিনে না প্রাইজ যেত। বললো যে তুমি কি দেখতে যাবে, তুমি নাইট ক্লাবে যেতে পারো, তুমি ব্রডওয়ে শো দেখতে যেতে পারো, তুমি সিনেমা দেখতে যেতে পারো, বা তুমি কোনো তোমার যদি বান্ধবী জোটে বা বন্ধু জোটে, তুমি তাকে নিয়ে কোনো রেস্তোরাঁতে যেতে পারো, খরচ দেবে ইউএস গভর্নমেন্ট। ওটা শেষ দিনে আর কি সবাইকে উপহার দেওয়া হয়। তা আমার তো কলকাতাতেই কোনো বন্ধু বান্ধবী জোটে না, ওখানে জুটবে কি করে? আমি ব্রডওয়েটা বেছে নিয়েছিলাম, ব্রডওয়ে শো দেখতে গিয়েছিলাম। বললে বিশ্বাস করবেন না, আমার ব্রডওয়েতে না যাওয়ার জন্য অনেক রকম বোঝানো হচ্ছিল, কারণ ব্রডওয়ে টিকিটটার দামি রেস্তোরাঁ থেকেও বেশি, বুঝতে পারছেন? এবার ব্রডওয়ে, যেহেতু ইউএস স্টেট ডিপার্টমেন্ট পেয়ে গেছি, ব্রডওয়ে দেখতে গিয়ে আমি বুঝলাম মানুষ পাগলের মতো পারফরমেন্স দেখতে চায়। একদম 1 বছর 1.5 বছর ওটা পেয়েছিলাম, কারণ কি ইউএস স্টেট ডিপার্টমেন্ট নিয়ে গেছে, ওরা ওদের বুক থাকে হয়তো। আমি সেদিন বুঝতে পারলাম পারফরমেন্স কাকে বলে, সেদিন বুঝতে পারলাম। এবং এই পারফরমেন্সটা ছবিতে সম্ভব না। যে কাহিনীটা দেখেছি সে কাহিনীটা সবাই জানে, ছোটবেলা থেকে পড়ে এসেছি, একই রূপ কথা, কিন্তু ওই সময়টুকু হা করে তাকিয়ে দেখলাম পারফরমেন্স। তারপর একবার না ফুকেটে গেলাম, বুঝলেন? ফুকেটে শুনলাম ওরকম ব্রডওয়ে শো হয়, সেখানে আরো বেশি হাতি ফাতি নাকি ঢুকে যায়। আমি তো আরো উত্তেজিত, রোমাঞ্চিত, পারফরমেন্স দেখতে তো দারুণ লাগে। আমি চলে গেলাম ওখানে গিয়ে, জানেন তো, বুঝতে পারলাম ব্রডওয়ে, থিয়েটার, নাটক, যাত্রা, আর শো। তার কারণ ওখানে হাতি ঢুকছে, হাতির বাচ্চা ঢুকছে, অর্ধনগ্ন সুন্দরী নর্তকী নাচছে, সবই কিছু আছে, কিন্তু শিল্পটাই নেই, শুধু গ্ল্যামার আছে। আমার মতে বাজার অর্থনীতি, নাটকের অর্থনীতি হওয়া উচিত এরকম। টিকিটের দাম আরো বাড়িয়ে দিন, বলুন শো দেখতে গেলে সেই শো আমরা করব, সেই আত্মবিশ্বাসের সঙ্গে করব, যেটা সবার জন্য নয়। লিখে দিন ওপরে সবার জন্য টিকিট নয়। আমার মনে হয় নাটক ঘুরে দাঁড়াবে,
গম্ভীরার পারফরমেন্স দেখতে, কেএলটি পারফরমেন্স দেখতে লোকে আসবে এবং কোনো ফ্রি টিকিট দেবেন না। জানেন তো বাঙালি নাটক দেখতে চাই কিন্তু ফ্রি টিকিট, এটা 5 দিন হতো। হ্যাঁ, বই পড়তে চাই তো বটেই, হ্যাঁ, সংবাদটা তো ফ্রি এমনি হয়ে গেছে। সুতরাং আমি শেষ করবো একটা কথা বলে। উনি বলছিলেন, অনেকে বলছিলেন, জানেন তো একটা সময় সাংবাদিকদের ধরা হতো অরেটার। বিভিন্ন বিখ্যাত বঙ্কিমবাবু থেকে শুরু করে বিখ্যাত সাংবাদিকরা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে দুপুর বেলায় তারা নাকি বক্তৃতা দিতেন 1 ঘন্টা, আর টিকিট কেটে মানুষ শুনতে যেত ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। বিশেষ করে সেই সময় যারা বিখ্যাত সাংবাদিক ছিলেন বঙ্কিমবাবুরা, জয়ন্তদা কিন্তু আমার সিনিয়র, হ্যাঁ, ওনার সাথে গুরুচন্ডালি অনেক কিছু হয়ে যায়, সিনিয়র আমার। হ্যাঁ, ইউরোপেও যাই, ইউরোপে আমরা বার্নার্ড শপকে দেখেছি, বার্নার্ড শপ, বিবিসিতে তিনি বলে ডাকছিলেন। তা আমাদের জানেন তো সাংবাদিকদের মধ্যে কেউ কেউ আছে অসাধারণ বক্তা, অসাধারণ বক্তা, কিন্তু জানেন তো কেউ পয়সা দিয়ে কিন্তু বক্তৃতা শুনতে আসবে না। আমি যদি ভাবি ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল শনিবার দুপুর 2টোর সময় বুক করে নিয়ে আমি বললাম যে এই সমাজ নিয়ে গ্রুপ থিয়েটার নিয়ে আমি 1 ঘন্টার বক্তব্য দেব, অথবা গেরুয়া আর নীলের সেটিং, লালের অভিমান আর অভিশাপ কেন কাজে লাগছে না তা দিয়ে 1 ঘন্টা সেমিনার, কেউ আসবে না। শুধুমাত্র যাদের মাইক থাকবে আর যারা ওই ডেকোরেটরের লোক তারা বসে থাকবে, বলে নিয়ে চলে যাবে। এখন আমরা তো এই জায়গায় নিয়ে চলে এসেছি, আমাদের কেন বলুন তো, আমরা খুব সহজলভ্য। আমাদের তো খুললে ডিজিটাল মিডিয়াতে দেখা যায়, টেলিভিশনে দেখা যায়। আমি জানেন তো টেলিভিশনে বারণ ছিল স্টেজ পারফরমেন্স। আমি একটি চ্যানেল, যে চ্যানেল থেকে আমার উত্থান, যে চ্যানেল আমাকে জন্ম দিয়েছে, যাকে আমি গভীর শ্রদ্ধা করি, সেই চ্যানেলে আমাদের জানেন তো লিখতে হতো আমরা কোনো পারফরমেন্স করতে পারবো না, এমনকি কোনো সঞ্চালনা তো দূরের কথা, বক্তব্যও রাখতে পারবো না, এমনকি আমরা কোথাও আবৃত্তি করতে পারবো না, আমার ইচ্ছে হলে আমি কোনো জায়গায় রেকর্ডিং করতে পারবো না। তার কারণে আমরা এক্সক্লুসিভ সেই চ্যানেলে, সে কারণে অনেকে ওই চ্যানেল থেকে জানেন তো চাকরি ছেড়ে দিয়েছে এই কারণে। তাদের মনে হয়েছে তার মধ্যে কেউ খুব ভালো ডান্সার, নাচ করতে পারে, কেউ গান করতে পারে, হ্যাঁ, লেখকদেরও তাই, লেখা যায় না। এখন ব্যাপারটা হচ্ছে আমরা সহজলভ্য হিসেবে আমরা এখন আমাদের জাত খুইয়েছে নাকি জানি না, কিন্তু মান তো খুইয়েছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রোজ রাত্রেবেলা ইউটিউব করলেই আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে, যদি ইচ্ছে করে কারোর ইচ্ছে করে না, আমরা ভাবি ইচ্ছে করে। এটা একটা অদ্ভুত ব্যাপার, জানেন তো। মানুষের সেলিব্রিটি হতে খুব ভালো লাগে, দারুণ লাগে। জানেন আমাকে কিন্তু অনেক লোক চেনে, আজ অব্দি এত লোক চিনে আমি কি পেয়েছি আপনি জানেন? আমাকে কিন্তু কোনো তরুণী এসে বলেনি যে আপনাকে আমার খুব ভালো লাগে, আমাকে এসে কোনো লোক বলেনি যে আপনি দারুণ, আপনার আমি ফ্যান। লোকে বলে, জানেন তো, বলে এরকম আছে, নেই একদম যে তা নয়। সেদিকে প্রেসিডেন্সি কলেজে একটি মেয়ে আমায় এসে বললো আমি আপনার দারুণ ফ্যান, আপনার শো। আমি জানি আমার বদলে আরেকজন গিয়ে দাঁড়াবে, তাকেও একই কথা বলবো আর সেলফি তুলবে, এগুলো বোঝে যায়। কিন্তু আমি এত কিছু করে, আমি বহরমপুরে একবার পুলিশ গুলি চালিয়েছিল, বোম পড়েছিল, অধীর চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল, সাংঘাতিক লাইভ হয়েছিল, আমার মাথা ফেটে যাওয়ার কথা ছিল, ফাটেনি, কিন্তু গায়ে প্রচুর ক্ষত বিক্ষত হয়েছিল, আমার জুতো ফুতো সব ছিঁড়ে গেছিল। আমি খোঁড়াতে ওই লাইভ দেওয়ার পর আমি তখনও বুঝিনি এই লাইভ এত লোক দেখেছে। আমি একটা দোকানে গিয়েছি, প্রথমত তখন আমার শরীর থেকে রক্ত পড়ছে, মাথার পেছনে রক্তে ভিজে গেছে, প্রথমে ঘাম বেরিয়েছিলাম, পরে দেখলাম রক্ত। তা আমার চটি ছিঁড়ে গেছে, তা আমি ওনাকে বললাম আমাকে একটা হাওয়াই চটি দেবে। উনি বললেন আপনার সাইজ, বলে একটা সাইজের চটি দিয়ে দিল, দিয়ে আমাকে, আমি টাকা দিতে যাবো, বললাম এইটা আমার কাছ থেকে রেখে দিন আপনি। আচ্ছা কি বলছেন, ছোট্ট চটির দোকান। বলছে না, আমি এতক্ষণ টিভিতে দেখছিলাম, আমি, এটা আমার উপহার, আমার তো আর কিছু নেই, এটা আপনি, এটার দাম দিলে আপনি আমাকে ছোট করবেন। তা আমি এত বছরের সাংবাদিকতায়, এত টেলিভিশনের মুখ দেখিয়ে, এত সব বড় বড় টিআরপি চ্যানেলের থেকে আমি আজ অব্দি একজনের চটি পেয়েছি, কেন বুঝতে পারছেন? কিন্তু মুশকিল হচ্ছে এই চটি পাওয়ার জন্য তো সেলিব্রিটি হওয়ার দরকার হয় না, এ তো টাকা দিলেই পাওয়া যায়। নাটকের মানুষেরও না কম সেলিব্রিটি হওয়া উচিত, নাটকের মানুষের দারুণ পারফর্মার হওয়া উচিত, নাটকের মানুষের হয়তো আরো সৎ হওয়া উচিত, যেমন আমাদেরও সাংবাদিকদের সৎ হওয়া উচিত, আমাদেরও কম সেলিব্রিটি হওয়া উচিত।
আমরাও জানেন তো, মানে এরকম হয়, আমার এক বন্ধু আর আমি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি, তাকে সবাই এসে চিনতে পারছে, সে খুব আনন্দে আছে। আমার একজন এসে ওকে চিনতে পারলো না, আমায় চিনতে পেরেছে না, দুঃখে তো সে ভেঙেই পড়লো, কফি খেতে পারছে না। তো এগুলো হয়, কিন্তু এর থেকে বেরিয়ে আসতে হবে। আসলে আমরা সবাই সাংবাদিক, নাট্যকর্মী, আমরা সবাই আসলে সাংস্কৃতিক কর্মী, আমরা কেউ নেতা নই। আমাদের মধ্যে কে নেতা হবে, আমাদের মধ্যে কে পথপ্রদর্শক হবে, আমাদের মধ্যে কে মহাকালের নিরিখে বেঁচে থাকবে, তার বিচার কিন্তু মহাকাল করবে, সময় করবে, সমাজ করবে, আমরা করব। আসলে জয়ন্তদা, ঋতব্রত এবং গম্ভীরার মতো মানুষকে পেলে আমাদের ছাড়তে ইচ্ছা করে। এই সময় আজকে সারা রাত দিলে বয়ে চলে যেতে পারে। আমি আমাদের দুটো ছোট্ট কাজ বাকি আছে। একটা হচ্ছে আমাদের দলের আগত যে নাটকটি রয়েছে তার একটা পোস্টার রিলিজ। দলের প্রাণপুরুষ নরোত্তম আমাকে জানিয়েছে এটা ওদের হাতে বলে শুভ এবং সেটা সুন্দর হয়, সেটা আমরা করব। আর শ্রী ঋতব্রত ভট্টাচার্যকে আমরা এখনো পর্যন্ত কিন্তু আমাদের মাঙ্গলিক নিয়ম অনুযায়ী বরণ করে উঠতে পারিনি। আমরা আমি সবার কাছে কিন্তু বারবার আমি কিন্তু সাদা জয়ন্তদা আমার লাল চুলছে। সামনেটা ছেড়ে দাও। ক্যামেরাটা ছাড়ো, এটা রিলিজ হচ্ছে আমাদের পরের প্রজেক্ট। শেষ ভালো তার সব ভালো। জীবন থেমে থাকে না, আমরা জানি। অনেক বন্ধুর পথ আমাদের পেরোতে হয় ব্যক্তি জীবনে। এই সুন্দর মুহূর্ত আমাদের মনের মণিকোঠায় থাক। একটি অত্যন্ত জনপ্রিয় গানের একটি ছোট্ট কলি বলে এই অনুষ্ঠান আপনাদের সকলের অনুমতি নিয়ে, আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ করব।
ধুলোয় ধূসর ধুলির এ পথ, পড়ে আছে পথের পথ, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। শুভরাত্রি।